নমস্কার, আমি বৈশাখী। শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের বলবো গল্প ব্রাহ্মণের বউ। প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আপনাদের প্রিয় চ্যানেল শিল্প সাহিত্য বাই বৈশাখী সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে পাশে থাকতে একদম ভুলবেন না। বন্ধুরা, শিল্প সাহিত্য বাই বৈশাখী এখন চলে এসেছে ইউটিউব মিউজিক পডকাস্টে। ইচ্ছে করলে আপনারা সেখান থেকেও গল্প শুনতে পারেন এবং আপনাদের ব্যক্তিগত মতামত আমার সঙ্গে শেয়ার করতে পারেন। আজ আপনাদের বলবো গল্প ব্রাহ্মণের বউ। গল্প পাঠ এবং গল্প লেখায় আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। গল্পটি প্রাপ্তবয়স্ক শ্রোতা বন্ধুদের জন্যে। কদিন হলো মামার বাড়িতে এসেছি। আমার মামার বাড়ি আন্দুলিয়া গ্রামে। মামারা 5 ভাই। মাসি আছে, বিয়ে হয়ে গিয়েছে। মাঝে মধ্যে আসে, আর আসে জামাই ষষ্ঠীতে। এই 5 ভাই আমাকে, মানে আমার এই 5 মামা আমায় মাথায় করে রাখে। আমার মা এদের মধ্যে বড়, তাই বড় বোনের ঘরের ছেলেকে একটু বেশি আতিথেয়তা করে আমার বড় মামি। এছাড়াও আছে অনেকগুলো মামি। ছোট মামা এখনো বিয়ে করেনি, অনেকটা আমারই বয়সী। একসময় আমাদের গ্রামে পরিবার পরিকল্পনা সম্পর্কে মানুষ অতটা সচেতন ছিল না। তখন মেয়ের ঘরেও বাচ্চা হতো, আবার মায়ের ঘরেও হতো। আমার জন্মটা ঠিক সেই লগ্নে। দিদন জন্ম দিয়েছে আমার ছোট মামার, আর আমার মা দিয়েছে আমাকে। আলটিমেটলি আমাদের দুইজনের বয়স এখন 32 বছরের কাছাকাছি। ছোট মামা ইলেকট্রিকের দোকানে কাজ করে। এখন শুনেছি চিন্তাধারা নিচ্ছে বাড়ির সামনে ছোট্ট একটু জমিতে নিজের দোকান দেওয়ার। আর সেই জায়গাটাই হয়েছে অশান্তির মূল কারণ। আমি এসেছি অশান্তির মীমাংসা করতে। আমার মা এসব ঝক্কি পোয়াতে পারে না, বয়স হয়েছে তো। দিদাও বেশ বয়স্ক। দাদু পটল তুলেছে বছর 2 আগে, আর মরার আগে জমি সম্পত্তি এমন করে ভাগ বাটোয়ারা করে দিয়ে গেছে যে সব কিছুতেই আমার মেজো মামা সর্বে সর্বা। এমনকি 2 কাঠা জমিও তার নামে বেশি। মৃত্যুর আগে দাদু দিদাকে জানিয়ে গিয়েছিল, আমাকে ক্ষমা করে দাও শোভা, আমার মেজো কোকা আমায় ঠকিয়েছে। আমাকে জোর করে আবার টিপসই দিয়ে ওই 2 কাঠা জমি নিজের নামে লিখিয়ে নিয়েছে। ব্যাস, দাদু মরে যাওয়ার পরে ব্যাপারটা জানাজানি হতেই সবার চক্ষু চড়ক গাছ। কারণ এই 2 কাঠা জমির মধ্যেই একটা ছোট্ট পুকুর পড়ে, আর জমির সামনেটা বেশ সুন্দর গাছে ঘেরা। মনে হয় ওই পানা পুকুরের পাশেই সব সময় বসে থাকি। মূল্যবান সময়গুলো ওইখানেই বসে কাটাই। পানা পুকুরের টানেই আমি প্রত্যেক বছর অফিস থেকে কয়েকদিনের ছুটি নিয়ে মামার বাড়িতে এসে হাজির হই। বাড়িতে আমার বাবা মা ছাড়া আর আমি ছাড়া কেউ নেই। না, আমার কোনো ভাই বোন নেই। আমার বাবা এবং মা বরাবরই ফ্যামিলি প্ল্যানিং করে চলেছিলেন বলে আমার বাপের সম্পত্তি নিয়ে আমার কোনো রকম ঝামেলা পোয়াতে হবে না। কিন্তু এই যে আমার দাদু কতগুলো 20 দাঁত একেবারে জন্ম দিয়ে গেছে, এইগুলো ঋণ কি করে শোধ করবে? বাবা মা সব সময় চায় তাদের আদরের সন্তানকে নিজের সম্পূর্ণটুকু দিয়ে বড় করতে। আর মৃত্যুর আগে ঠিক যেইভাবে বাবা মা কোলে করে সন্তানকে বড় করেছে, সন্তানের কোলে নিজেদের মৃত্যুবরণ করতে। মানে তখন তো সন্তানই গার্জিয়ান হয়ে যায়। কিন্তু আমার দাদু দিদার ক্ষেত্রে সেই বিষয়টা বোধহয় হবে না। দাদুর তো হয়নি, দিদাও তো এখন ভাগের মা। আজ এ ভাত দেয় তো সে কাল দেয় না, এই অবস্থা। আমি আসার পরই আমাকে নিয়ে সবাই বেশ মাতামাতি শুরু করে দিয়েছে। বিশেষত আমার মেজো মামি আর সেজো মামি আমাকে 2 চোখে হারায়। মামার বাড়িতে আমার যে কটা ভাই বোন আছে প্রত্যেকটাই বোন, একটাও ভাই নেই। মাঝে মধ্যে তো বড় মামাকে বলতে শুনি, অভিশাপ অভিশাপ, বুঝলি, সব বাবার অভিশাপ। এই বাবাই অভিশাপটা দিয়ে গিয়েছিল। বোঝো ঠেলা, দাদুর কিনা মরে কাজ নেই, হুনে দিতে যাবে অভিশাপ। তাও আবার ছেলে হবে না মেয়ে। দাদু কি জ্যোতিষী ছিল নাকি? মাঝে মাঝে ইচ্ছে করে প্রশ্নটা করি, তবে বয়সে বড় তো, তাই একটু বেশি ভালোবাসি আর সম্মান দিই। আমার মামার বাড়িটা বেশ জমিদার বাড়ি কাটিংয়ে তৈরি, বিরাট বড় বাড়ি। মাঝখানটা অনেকটা ফাঁকা। এক সময় এখানে এই যে জল ফোয়ারাটা নাকি কাজ করত, ওই পানা পুকুরের সঙ্গে সরাসরি যুক্ত ছিল।
তবে এখন শ্যাওলা পড়ে নষ্ট হয়ে গিয়েছে, মরচে ধরে গিয়েছে কলগুলো। বাড়িটাও ভেঙে টুকরো টুকরো হয়ে গিয়েছে। আর 2 কাঠা জমি, সেখানে যতটা সম্ভব নোংরা করে রাখা হয়। বিশেষ করে মেয়েদের মাসিকের নোংরা জিনিসগুলো ওইখানেই টোপলা করে ফেলে মামিরা। আমি তো এসে পানাপুকুরের হাওয়া খেতে যাই, কিন্তু বেশিরভাগটাই নাকে যেন আষ্টে গন্ধ পাই রক্তের। বোনেদের তো তাই বলতেও পারি না। এবার মামার বাড়িতে এসে পৌঁছাতে সন্ধে পেরিয়ে অনেকটা রাত হয়ে গিয়েছিল। তার উপরে যখনই ট্রেনে উঠেছি তখনই কোথাকার থেকে চালা এক পশলা বৃষ্টি শুরু হয়, তার সঙ্গে মেঘের গুরু গুরু গর্জন। বাতাসে রীতিমতো গাছগুলো দোলা দিচ্ছে। দেখে মনে হচ্ছে যেন মাথায় একটা বিরাট বড় ঝুড়ি নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেছে তারা। আর এই গাছের ফাঁকে ফাঁকেই বিদ্যুতের রেখাটা, উফ, আমার সারা শরীরে কাঁটা দিয়ে যাচ্ছিল। হঠাৎ করেই আমার পাশের সিটে কোথা থেকে কাক স্নান হয়ে আসা এক সুন্দরী রমণী সাহায্য চায়। আমাকে একটু বসতে দেবেন? সবে ট্রেন থেকে নেমে একাই একটা টোটো রিজার্ভ করে উঠেছি। বৃষ্টি হয়েছে এক পশলা, তাই রাস্তাটা বেশ শুনশান। টোটোওয়ালা মাল খেয়ে টলছিল। অনেক রিকোয়েস্ট করে আমার গন্তব্যের জন্য 200টি টাকা তাকে দেব বলে সে রাজি হয়ে যায়। টাকায় মাতালেও কথা বলে। সুতরাং না না না, এই গাড়ি আমি রিজার্ভ করেছি, আমি যাব। একটা মেয়েকে দেখে এইভাবে বলছেন, প্লিজ একটু হেল্প করুন। দেখলাম মেয়েটিকে, চুলে তার মুখের অনেক অংশই ঢাকা, চুলটা ভিজে জবজব করছে। পরনে একটা হালকা লাল রঙের শাড়ি, মানে টমেটো টমেটো টাইপের কালার। ব্লাউজের রং সবুজ, ছাপা সুতির শাড়ি। মেয়েটির গায়ের রং বেশ ময়লা, মাথার চুলগুলো ভিজে গেছে বলে মুখটা ভালো মতো বোঝা যাচ্ছে না। তবে উচ্চতায় 5 ফুট 5-6 ইঞ্চির কাছাকাছি, মানে বেশ লম্বা। আর চেহারা ছিমছাম, পাতলা গড়নের। পায়ের দিকে তাকিয়ে দেখলাম হাওয়াই চপ্পল পরা। বললাম, এই গ্রামেই থাকেন নাকি? হ্যাঁ, টিউশনি পড়াই, পাশের গ্রামে পড়াতে গিয়েছিলাম, ছাতা নিয়ে যেতে ভুলে গিয়েছি, ব্যাস বৃষ্টিতে ধরে ফেললো। আসুন। আমার মনে দয়া উদয় হলো। তাছাড়া মেয়ে মানুষ দেখলেই আমার এরকম হয়। ওটা আমার দোষ না, ওটা আমার পুরুষত্বের দোষ। কি করব? দাদা, এনাকে বসেই নিন, এনার ভাড়াটা আমি না হয়। তাহলে কিন্তু দাদা 400 টাকা, বলল সেই টোটোওয়ালা। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বললাম, ঠিক আছে, 400ই দেবো। এ বাবা, কেন? এখান থেকে এইটুকু পানাপুকুরের গ্রাম, 400 টাকা কেন মরতে দেবেন আপনি? 10 টাকা ভাড়া। এই টোটো, 10 টাকা ভাড়া, অত টাকা দেওয়া যাবে না। আপনি কি পাগল নাকি মশাই? 400 টাকা কেন দেবেন? নামুন, নেমে আসুন। মেয়েটি আমাকে ধমকাতে শুরু করে। মনে মনে ভাবলাম, হে কে রে বাবা, চেনে না জানে না, এ আমাকে ধমকি মারছে। জানে আমি কে, কত বড় কোম্পানিতে চাকরি করি, তাছাড়া কার বাড়িতে এসেছি। শুনুন, আমার ধনঞ্জয় মামা জানতে পারলে না পিটিয়ে আপনার পিঠের ছাল চামড়া তুলে নেবে। ধনঞ্জয়? আপনি চেনেন? চিনব না কেন, গ্রামের সবাই চেনে। পানাপুকুরের সংলগ্ন জমিদার বাড়ির বড় ছেলে ধনঞ্জয় আমায় খুব ভালোবাসে। তাই বড় মামা আপনাকে চেনে? বড় মামা? আপনি মানে? আমি ওই ধনঞ্জয়ের বড় বোনের ঘরের ছেলে। ও আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। তাই বলি, আপনাকে তো কোনোদিন গ্রামে দেখিনি, নতুন। তা আপনি কেন বসে আছেন? নামুন নামুন দেখি। সে এক বিশ্রী কাণ্ড। আমার হাত ধরে আমাকে নামিয়ে দেয়। আমি বললাম, আমার ট্রলিটা তো গাড়ির ওপরে, আমি নিচ্ছি। বাবা, চিপচিপে রোগা মেয়ে মানুষ হলে কি হবে, শরীরে অপার্থিব শক্তি। এক টানে আমার ট্রলি ব্যাগটাকে একেবারে ধরাশায়ী করে দিল। ধপ করে পড়লো ভিজে যাবে কাদার মধ্যে। ইস, কাদা পড়েছি, নষ্ট হয়ে যাবে। না না, অনেক দামি আমেরিকান টুরিস্টার, আমেরিকান টুরিস্টার, কিচ্ছু হবে না। এই এক আমার দোষ। সুন্দরী মেয়ে মানুষ দেখলেই আমার কোথা দিয়ে যেন হাওয়ায় মিলিয়ে যায়। ইতিমধ্যে মেয়েটির সুন্দর মুখশ্রী আমার চোখের সামনে উদ্ভাসিত হয়েছে। তার ভেজা চুলটা সরিয়ে সে একটা মস্ত বড় হাত খোপা করলো। তার ডান হাতের মধ্যেই দেখলাম রয়েছে চুলে দেওয়ার সেই গার্ডারটা। টাইট করে খোপা বেঁধে লক্ষ্য করলাম তার সুন্দর মুখটি। কপালে ছোট্ট একটা কালো টিপ পরা, গলায় কালো কার, তার মধ্যে মা কালীর লকেট ঝুলছে। হাতে প্রসাধনী বলতে কিছুই নেই, আর পরনের শাড়ি।
তবে ব্লাউজটা অনেকাংশেই ভিজে গিয়েছে, আর ভেজা শাড়ি ভেজা ব্লাউজের ফাঁক দিয়ে তার কোমরের শোভা আমার দৃষ্টি এড়ালো না। হোক কালো, তবুও ভালো আমার আজকের রাতের এই পথের সঙ্গী। না না, মনে কোনো রকম কটু কথা আমি আনবো না। একেই গ্রামের মাটিতে পা দিলেই গাটা অটোমেটিক ছমছম শুরু করে দেয়। আমরা এই শহরের আবহাওয়ায় বড় হওয়া ছেলেপিলেরা গ্রাম মানেই একটা অ্যাডভেঞ্চার ফিল আনি দেহের ভেতরে। গ্রাম মানেই মাটির বাড়ি, গ্রাম মানেই মেঠো রাস্তা, গ্রাম মানেই পুকুর, অসংখ্য গাছপালা, চারিদিকে ক্ষেত, তার মাঝখানে আলের পথ, কত সুন্দর অক্সিজেন। মনে করতেই যেন গাছগুলো হাওয়া দিল আমাকে। বৃষ্টি হওয়ার দরুন এখানে এসির মতো ঠান্ডা হাওয়া বইছে। হাঁ করে দাঁড়িয়ে রইলেন কেন? চলুন। টোটোওয়ালা দাঁত বের করে বলল, তাহলে আমি বাড়ি যাব? হ্যাঁ হ্যাঁ, আপনি যান, গিয়ে আরো টোল হয়ে পড়ে থাকুন। আপনি চেনেন? চিনবো না? পচা কাকা, একে চিনবো না? বউয়ের হাতে নিত্য মার খাচ্ছে এই মাল খাওয়ার জন্য। জানেন কাকিমা কত কাজ করে, লোকের বাড়িতে কাজ করে, যা 2 টাকা ইনকাম করে আনে এই লোকটা বউকে পিটিয়ে সেই টাকা নিয়ে চলে আসে। ভালোই তো টোটো চালিয়ে ইনকাম করতে পারে, তাহলে করবে না? কুড়ে তো, এসব কুড়ে লোকগুলোকে দেখলে না আমার জুতো খুলে মারতে ইচ্ছা করে। বাপরে বাপ, একেবারে রণচণ্ডী মূর্তি। কিছুক্ষণ আগেই যে কিনা আমার কাছে সাহায্য চাইছিল, সে এইরকম একটা রুদ্ররূপ ধারণ করবে ভাবতেই আমার সর্বাঙ্গ শিরশির করে ওঠে। নিন চলুন, হাঁটুন দেখি। আমাকে বল এসে, এইদিকে। আপনার কাছে বুঝি টর্চ নেই? না মানে আমার কাছে আছে। এতক্ষণ ধরে আমি লক্ষ্য করলাম না বিষয়টা। মেয়েটার কাঁধে একটা সাহিত্যিকের ব্যাগ ঝুলছে। ছিল কোথায় এতক্ষণ ব্যাগটা? ব্যাগের মধ্যে যেন বিশ্ব ভাণ্ডার ঢুকিয়ে রেখেছে সে। ঠক ঠক করে শব্দ হচ্ছে। আমায় বলল, আজকে মাইনে পেয়েছি, ফিরতি পথে হাট ছিল, ওইখান থেকেই ছাতাটা কিনে নিয়ে এসেছি। দেখুন না, 40 টাকা দাম নিয়েছে। ভালো হয়েছে না? 40 টাকায় ছাতা? কস্মিন কালে শুনিনি, হজম করব কি করে বুঝতে পারছিলাম না। বললাম, কোন কোম্পানি? কোম্পানি দিয়ে কি হবে? 6 মাস চললে আমার কাছে যথেষ্ট, তারপরে আবার কিনে নেব। তাছাড়া মাস 6 মধ্যে তো আর এই পচা গরম থাকবে না, রীতিমতো শীত পড়ে যাবে, তখন একটা ক্যাথা না হয়। বুঝতে পারলাম নিতান্তই গরিব ঘরের মেয়ে। মামা যখন চেনে তাহলে খোঁজ খবর নেওয়া যেতেই পারে। বয়স কত হবে? আন্দাজ 21 কি 22। তাছাড়া বাড়িতেও তো মা বিয়ের জন্য পাত্রী খুঁজছে। মামার বাড়িতেই যদি ঘট খালি করে নিজের বিয়েটা করে যাই, তাহলে বউকে নিয়ে বাপের বাড়ি ঘোরানোর নামে মামার বাড়িতে মামিদের আদরটাও পাওয়া যাবে। ভাবতেই মনের মধ্যে কল্পনা শুরু করে ফেললাম। রাস্তা দিয়ে 2 জনে পাশাপাশি চলেছি। আচমকা লক্ষ্য করলাম মেয়েটি আমার পেছন দিকে। আমি পেছন ঘুরতে যাব এমন সময় মেয়েটি বলল, না না, পেছন ঘুরবেন না, একা একা আপনি আগে আগে হাঁটুন, আমি পিছে পিছে। কেন? আপনি তো মেয়ে মানুষ, লেডিস ফার্স্ট, আপনি আগে যান। না না, আপনি তো নতুন এসেছেন আপনার মামার বাড়িতে, তাছাড়া ধনঞ্জয় কাকা যদি জানতে পারে আপনার কোনো বিপদ হয়েছে আমাকে খুব মারবে। এইরকম সম্পর্ক? হ্যাঁ, আমার খুব শাসন করে তো, আপনি আগে যান না, আমি পেছন পেছন যাচ্ছি। মেয়েটির কথাটা আমি আর না করলাম না, কিন্তু একেই মেয়ে মানুষ, তার উপরে পেছনে, তার উপরে সব থেকে বড় বিপদ যেটা, সেটা হলো ফাঁকা রাস্তা, কাদা জবজব করছে। আমার বুট তো প্রায় ডুবেই গিয়েছিল, আর দেখলাম যেই আমার বুটটা সেই ভেজা চ্যাপচ্যাপে মাটি থেকে উঠলো, কোথা থেকে জল এসে সেইখানে জমা হলো। বৃষ্টির জল চারিদিকে ছড়িয়ে একটা বিশ্রী অবস্থা সৃষ্টি করেছে। ও দাদা, কোথায় চললেন? হঠাৎ করে আমার সামনে বাঁশ বাগানের ভেতর দিয়ে এক বৃদ্ধ ব্যক্তি হাতে লণ্ঠন নিয়ে উপস্থিত। পরনে তার কেবলমাত্র ধুতি, গলায় পইতে ঝুলছে, দাঁতগুলো সাদা, মাথার চুলগুলোও সাদা, চেহারার গড়ন অনেকটা ভেঙে পড়েছে। দেখে আচমকা ভয়ে বুকটা কেঁপে উঠেছিল। আরে কে বলুন তো? ভয় পেয়েছেন? বলল সেই লোকটি। আমি 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 পরেশ রঞ্জন, এই গ্রামেই থাকি। এবার এখানে শৌচ করতে এসেছিলাম, তা আপনি আমার শৌচে ব্যাগরা দিলেন। আমি? আপনার শৌচে ব্যাগরা মানে? এখানে লোকে সন্ধ্যার সময় মাথা দিয়ে ঘুমিয়ে পড়ে, তার উপরে বৃষ্টি হয়েছে, তা আপনার মরণ হয় না বুঝি আপনি এই সময় এই রাস্তা দিয়ে যাচ্ছেন? এটা হলো গ্রামের মানুষের রাত্রেবেলার প্রাতঃকর্মের কাজ। ও বাবা, বলে কি? তার মানে এখানে গু গোবর ছড়িয়ে রয়েছে?
বললাম মনে মনে। আমি তো বুঝতে পারিনি এই রাস্তা দিয়ে আমাকে এই মেয়েটি মেয়ে কোথায় মেয়ে মানুষ। আমার সারা শরীর ঠান্ডা হয়ে গেল ভয়ে। এতক্ষণ যে মেয়েটির সঙ্গে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এলাম, কথা বললাম, সেই মেয়েটা আমার পেছনে উপস্থিত নেই। এই তো এ কি, কোথায় গেল? আপনাকে নিকাট পেতনিতে ধরেছিল। পেতনি ছড়িয়ে রয়েছে বাতাসে। বৃষ্টির দিন তো তেনারা আবার নৃত্য করতে বেরোন, আনন্দ করতে বেরোন। ওই দেখুন, বলে আমাকে হাত উঁচু করে ওনারই মাথার উপরের নারকেল গাছের দিকে ইশারা করলেন। আমি মায়ের বলছি, বাপের জন্মে আমি এরকম ভয় কোনো দিন পাইনি। নারকেল গাছের দিকে তাকিয়ে যেটা দেখলাম, সেটাতে আমার হাড্ডি হুড্ডি শরীর থেকে ছিঁড়ে বেরিয়ে আসার জোগাড়। দেখলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই বৃদ্ধ লোকটি গাছের মধ্যে বসে পা দোলাচ্ছে, দাঁত বের করে বলে, আমি বেম্মদৈতি তো, এটা আমার এলাকা। তা তুমি বাপু পা দিয়ে ভুল করেছো, তা এখন তোমার ঘাড় মোটকে আমি খাবো। ভয়ের চোটে রাম নাম জপ করতে শুরু করলাম। বললাম, আমিও পৈতালা বামুন, এই দেখুন। বলে আমার পৈতেটা বের করে দেখাতেই বামুন বলল, ও বাবা, আমার স্বজাতি, ছেড়ে দিলাম, ওই পৈতে বাঁচালো। মনে মনে হাফ ছেড়ে বললাম, বাবা, সেই 12 বছর বয়সে যখন এই পৈতের অনুষ্ঠান হয়েছিল, আমার সে কি কান্না! কিছুতেই পৈতে নেব না, কারণ আমার ছেলে পেলে, মানে যার সঙ্গে আমি মিশি, আমার বন্ধুবান্ধব, এইসবে কেউ বিশ্বাস করে না। কিন্তু বাবা মা জোর করে ব্রাহ্মণত্ব বজায় রাখার জন্য আমাকে পৈতে দিয়েই ছাড়লো। অ্যাট লাস্ট সেই পৈতে আমাকে রক্ষা করেছে। হরিনাম জপ করতে করতে রাস্তা দিয়ে ফিরছি, হঠাৎ আবার, আপনি কোথায় গিয়েছিলেন বলুন তো? পেছন ঘুরে তাকিয়ে দেখি সেই মেয়েটি। আবার ভয় পেয়ে গেলাম। এ কি, আপনি ছিলেন কোথায় এতক্ষণ ধরে বাবা এই রাস্তা দিয়ে একা? আমি কি আপনাকে এই রাস্তা দিয়ে যেতে বলেছি? আমি ডান দিকে গেছি, আপনি বাঁ দিকে ঢুকেছেন। জানেন না বাঁ দিকটা তেনাদের রাস্তা, বাঁশ বাগান। বৃষ্টি হলে ওনারা ঘুরতে বেরোন, বনে বাদারে ফলমূল খান, শৌচ করেন। ভাবলাম মেয়েটির কথা অনুসরণ করেই ওর পেছনে পেছনে চলাটাই আমার পক্ষে শ্রেয়। আপনি আমার আগে যান, আমি আপনার পেছনে পেছন যাই। ও বাবা, তা কি করে হয়? আপনি আমার গ্রামের মানুষ, গ্রামের লোক, আপনাকে রক্ষা করাটা আমার বুঝি দায় না? আবার মেয়েটি আমার পেছনে আর আমি সামনে। কতক্ষণ ধরে হেঁটেছি বলতে পারবো না, তবে আমার ট্রলি ব্যাগের চাকাগুলো এখন যেন বলছে, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, হয় আমায় মাথায় নে, নয় আমায় হাতে নে। তুই এই মেঠো রাস্তা দিয়ে কাদা খাইয়ে খাইয়ে আমাকে আর টানিস না। অগত্যা ওই ভারী ব্যাগটাকে হাতের মধ্যেই শক্ত করে আমি ধরে নিলাম। কিছুক্ষণ এগোনোর পরে দেখি একটা চায়ের দোকান, লোকজন বসে সেখানে বেশ আনন্দ করে চা খাচ্ছে, আর খাচ্ছে চপ। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম, এই তো এই 8:45 মতো বাজে। এই সময়টা যখন আমি অফিস থেকে বেরোই, তখন যে কোনো চাইনিজ রেস্টুরেন্টে ঢুকে 1 প্লেট চাউমিন আমি খেয়ে আসি। তাহলে একটু চপ মুড়ি হলে দোষটা কি? পেছন ঘুরে তাকিয়ে বললাম, খাবেন কি? চপ মুড়ি? না না, ওসব খেলে আমার আবার বমি হয়। যা বাবা, আপনি গ্রামের মেয়ে, চপ মুড়ি সহ্য হয় না? গ্রামের মেয়ে বলে কি ছাইপাশ সব খাবো? বলল সেই মেয়েটি। আপনি খান, আমি এখানে দাঁড়াই। না না, আপনি দাঁড়াবেন কেন? আমার জন্য শুধু শুধু আপনি বরং যান, আমি এদেরকে জিজ্ঞেস করে ঠিক পৌঁছে যেতে পারবো। গত বছরও এই গ্রামে এসেছি, এমন রাস্তার হাল তো দেখিনি। মেয়েটি চুপ করে থাকে। চায়ের দোকানের কাছে গিয়ে আমি বসতেই লোকগুলো আমার দিকে এমন করে তাকালো যেন আমি মানুষ না, সাক্ষাৎ কোনো ভূত। আপনি কার সাথে কথা বলছেন বাবু? এ কি, ওই তো আমার পেছনে মেয়েটি। আপনি আপনি ঠিক বলছেন? কি হয়েছে বলুন তো? আমি তো ঢুকেই বুঝতে পারছি না আদৌ আমি স্বপ্নে আছি নাকি বাস্তবে আছি। একটা চা দিন, বললাম চায়ের দোকানদারকে। চায়ের দোকানদার আমাকে চা দিল। তার মুখটা বেশ হাসি হাসি। আমায় বলছে, নতুন? হ্যাঁ, নতুন বলতে ধনঞ্জয়। হো, ধনঞ্জয় দা, তাকে তো চিনি, আমি ওনারই বড় বোনের ঘরের ছেলে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাই এই গ্রামে হঠাৎ? হ্যাঁ, ওই প্রত্যেক বছরই আসি, তাই এই বছরও। আপনি কিছু জানেন না? লোকটি আমায় বলে। আমি কি জানবো বলুন তো? গত 1 বছর আগে প্রচণ্ড ঝড় বৃষ্টিতে এখানে গাছপালা ভেঙে প্রচুর মানুষের মৃত্যু হয়েছে। আপনার বড় মামার বাড়ির কাছাকাছিও তো, ওই পানা পুকুরটার মধ্যে অনেক এরকম হত্যালীলা হয়েছে। মানে মানুষ ওখানে ডুবে মারা গেছে।
ঝড়ের কারণে? হ্যাঁ, ঝড়ই নাকি তাদেরকে টেনে নিয়ে গিয়ে ফেলেছে। তা সেইখানেই তো একটি সুন্দরী মেয়েকে লাশ হিসাবে পাওয়া যায়। এই গ্রামেরই পণ্ডিত হারাধনের মেয়ে ছিল। খুব সুন্দরী মেয়েটি, রূপবতী, গায়ের রংটা একটু চাপা, কিন্তু সত্যিই সে সুন্দরী। পাড়ার অনেক ছেলেপেলে নজর ছিল তার দিকে। ঝড় বৃষ্টির দিনেই নাকি সে পড়াতে বেরিয়েছিল, তারপরে আর ফিরে পাওয়া যায়নি। বৃষ্টি কমতে 3 দিন পরে তার দেহটা ওই পানা পুকুরে ভেসে ওঠে। তারপর থেকেই তো এই গ্রামে রাত করে সবাই পা রাখতে ভয় পায়। আর ঝড় বৃষ্টির দিন হলেই নাকি ওই মেয়েটি জেগে ওঠে, তার সঙ্গে সঙ্গে তেনাদেরকেও জাগিয়ে দেয়। চা খেতে খেতে আমার ভীষণ হাসি পেল। পিক করে হেসে দিয়ে বললাম, আপনারা এখনো এসব বিশ্বাস করেন? আমি এসব মানি না। চায়ের দাম দিয়ে ট্রলি ব্যাগটা নিয়ে উঠতে যাব, চায়ের দোকানদার আমাকে বললেন, মানুন না মানুন বাবু, পেছন দিকে তাকাবেন না, তাহলেই আপনার জীবনটা শেষ। তখনও বুঝতে পারিনি, হেসে দিয়েছিলাম ওনার কথা শুনে। রাস্তায় নামতেই আবার মেয়েটির কণ্ঠস্বর। আমি জানতাম সে এদিক ওদিকে আশেপাশে কোথাও লুকিয়ে রয়েছে, আমাকে ধপ্পা দেবে বলে। আপনি আপনি কোথায় বলুন তো? এই তো, আপনি বুঝে গিয়েছেন যে আমি লুকিয়েছিলাম? হ্যাঁ, আমি এইটা ভালো করে বুঝে গিয়েছি লোকজনের সামনে আসতে আপনার ভয় করে। কেন? না, এমনি বাড়ি যাব, এবার অনেক রাত হয়েছে, বাড়ি যেতে হবে। তা চলুন, বাড়ি চলুন। না না, আপনি পেছন দিকে তাকাবেন না, আপনি আপনি সোজা সোজা যাবেন, একদম পেছন দিকে তাকাবেন না, বলে সেই মেয়েটি। আমার সারা শরীর দিয়ে ঠান্ডা একটা হাওয়া বয়ে চলেছে, বোধহয় এই ওয়েদারের জন্য। শীতল বাতাসে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে আমার। আচমকা আমার সামনে দিয়ে 3-4 জন ব্যক্তি লণ্ঠন নিয়ে যেতে যেতে আমাকে চোখের ইশারা দিচ্ছে, বারবার পেছন ঘুরে দেখতে বলছে। কিন্তু আমার সেই মুহূর্তেই ওই চায়ের দোকানের লোকটির কথা মনে পড়ে গেল। লোকটি আমাকে বারবার বলে দিয়েছে আমি যেন পেছন ঘুরে না তাকাই। আমার কি ভূতে পেয়েছে নাকি? আপনাদের ইশারা অনুযায়ী আমি পেছন ঘুরে তাকাবো? তাকাই আর সে আমার ঘাটটা মোটকে দিক। মুখ থেকেই অজান্তে আমার এইরকম কথা বেরিয়ে যেতেই নিজেই হেসে ফেললাম। হ্যাঁ, পাগলের মতো কি বলছি, ভূত বলে আবার কিছু হয় নাকি? আবার চললাম নিজের মতো করে নিজের রাস্তা দিয়ে। বেশ খানিকটা যাওয়ার পরে দেখলাম আবার কয়েকজন ব্যক্তি আমাকে পেছন দিকে তাকিয়ে ইশারা করছে। আমি এইবার বুঝতে পারলাম নিশ্চয়ই কিছু একটা হচ্ছে। আর একটু যাওয়ার পরেই দেখা হয়ে গেল আমার বড় মামার সাথে। মামা আমাকে দেখেই, ওরে ওরে রুনু রে, মামার কথায় সাড়া দেওয়ার আগেই পড়ে গেলাম ধপ করে ওই কর্দমাক্ত মৃত্তিকার মধ্যেই। জ্ঞানটা ফিরল পরের দিন সকালবেলা, আর চোখ খুলতেই দেখলাম আমার মাথার কাছে বাড়ির প্রত্যেকটা সদস্য দাঁড়িয়ে রয়েছে আমাকে ঘিরে। উঠে বসতে পারছি না, প্রচণ্ড ব্যথা করছে পিঠের দিকটা। উঠিস না বাবু, শুয়ে থাক, বললেন আমাকে মেজো মামি। সেজো মামি বললেন, শোনো, তোমার জন্যে পুষ্টিকর খাবার তৈরি করেছি, জ্যান্ত মাছের ঝোল, শিঙি আর ভাত। তেল মশলা কিচ্ছু বেশি খাওয়া যাবে না, ডাক্তার বারণ করে দিয়ে গেছে। বাবা, তোমাকে যে কি বিপদ থেকে বাঁচানো হয়েছে। বিপদ? আমার কি হয়েছিল মামি? আমার তো কিছু মনে পড়ছে না। তুমি সত্যি বলছো তোমার কিচ্ছু মনে নেই? সত্যি মামি, কি হয়েছিল আমার তো কিছু মনে পড়ছে না। সঙ্গে সঙ্গে দেখলাম বড় মামা এসে মাথার কাছে দাঁড়ালো। আমি ওকে বুঝিয়ে বলছি, তোমরা যে যার ঘরে যাও, রুনুর জন্য রান্না বান্না করো। আর প্রভাকে খবর দিয়েছো? বলে নিজের স্ত্রীর দিকে তাকালেন। আমার বড় মামির নাম বিভা। উনি বললেন, হ্যাঁ হ্যাঁ, আমি খবর দিয়ে দিয়েছি, পরের ট্রেনেই ওরা আসছে রুনুকে নিয়ে যাবে বলে। আমি তো ছুটি কাটাতে এলাম, আমি এখন তো যাব না, বললাম আমি। সঙ্গে সঙ্গে বড় মামি আমাকে চোখ রাঙানি দিল। এই সব কটা মামির থেকে আমি বড় মামিকে একটু বেশি ভয় পাই। বললাম, ঠিক আছে, কিন্তু আমার কি হয়েছে না জেনে তো সেটাই তো বলার জন্য আমি বসছি। নিজের মাথাটাকে ঠান্ডা করো, যেটা আমি এখন বলবো সেটা ভীষণ গুরুত্ব দিয়ে শুনবে, না শুনলে কিন্তু বুঝে উঠতে পারবে না। কি হয়েছে মামা? আমি তো কিছু। শোনো, তুমি যখন কালকে রাতে গ্রামের মেঠো ওই আলের পথ দিয়ে হেঁটে হেঁটে আসছিলে, তোমার পেছনে তখন কে ছিল দেখেছো তাকে? হ্যাঁ, একটা মেয়ে ছিল, ওই তো আমাকে পথ দেখিয়ে। ও মেয়ে নয়, ও পানা পুকুরের পেতনি।
তুমি এই যে এখন পিঠে ব্যথা অনুভব করছো, তোমার পিঠের মাংস খুবলে খেয়ে নিয়েছে ও। ডাক্তার দেখে বীভৎসভাবে চিৎকার দিয়ে উঠেছে। তোমার থাই থেকে কিছুটা মাংস নিয়ে সেখানে জোড়া লাগানো হয়েছে। তোমার অপারেশনটা কিন্তু খুব সিরিয়াস ছিল। গ্রামের হাসপাতালে যে সেটা হয়েছে, এটা আমার 14 গোষ্ঠীর কপাল ভালো। এই কারণেই আমি খবর দিয়েছি বোনদের। অ্যাম্বুলেন্সে করে তোমাকে শহরে নিয়ে যাওয়া হবে, সেখানে গিয়ে তোমার উপযুক্ত চিকিৎসা হবে। গ্রামের ডাক্তার প্রেসক্রিপশন লিখে দিয়েছে। আমি বিশ্বাস করতে পারলাম না। আমি বললাম, আমি উঠে দেখব। দেখার মতো অবস্থায় নেই তুমি। তুমি সহ্য করতে পারবে না বাবা। এই গ্রামে আর এসো না। গত বছর ঝড় বৃষ্টিতে এই গ্রামটা একেবারে মানুষহীন প্রেতভূমিতে পরিণত হয়েছে, বুঝলে? কিন্তু মামা, আমি তো কিছু। তুমি আসা পর্যন্ত তোমার ছোট মামা একবারও আসেনি। তুমি প্রত্যেকটা সদস্যকে দেখেছো। ছোট ভাইকে দেখেছো আমার? না। ছোট মামা কোথায়? সেই তো এই কেলেঙ্কারির মূলে। আমার মাথায় কিচ্ছু ঢুকছে না মামা, আমাকে একটু খোলসা করে বলো না, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তাহলে সবটাই শোনো। আগের বছর তুমি যখন এই ছুটি পার করে গেলে, তারপরে মারাত্মক একটা ঝড় হয়েছিল, নিশ্চয়ই শুনেছো? হ্যাঁ, শুনেছি। সেই ঝড় এই এলাকার ওপর দিয়ে গেছে, এটাও শুনেছো? হ্যাঁ। তোমাদেরকে তো ফোনে ফোনে যোগাযোগ। হ্যাঁ। আমাদের কোনো ক্ষতি না হলেও কি হবে, গ্রামের আর 5 জনের ক্ষতি হয়েছে। কারো চালা উড়ে গিয়েছে, কারো বাড়ি ভেঙে গিয়েছে। তারই মধ্যে একজন ছিল চাঁপাকলি, গ্রামের পুরোহিত হারাধনের মেয়ে। পাশের গ্রামে টিউশনি করতে যেত। গ্রামের অন্যান্য শিক্ষিত মেয়েদের থেকে অনেকাংশে আলাদা এবং বুদ্ধিমতী। মেয়েটিকে আমার ভারী পছন্দ ছিল। ইচ্ছে ছিল তোমার সঙ্গে গাঁটছাড়া বাঁধাবো। সেই কথাটা তোমার বড় মামিকেও বলেছিলাম, তোমার মাকেও ফোনে জানিয়েছিলাম। এমনকি ওর একটা ছবি তুলেও তোমার মাকে আমি পাঠিয়েছিলাম। তোমার মা তো আমায় বলেছিলেন যে তোমাকে আর কদিন পরই পাঠাবেন গ্রামে, কিন্তু ঝড় বৃষ্টি হয়ে ভাঙচুর হবার জন্য আমিই বলে দিয়েছিলাম যে এখন আর পাঠাতে হবে না। তার উপরে চাঁপাকলিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। 3 দিন পরে চাঁপাকলিকে পাওয়া যায়। তোমার মেজ মামা যেই 2 কাঠা জমি ঘাড় মেরে নিয়েছে, ওই 2 কাঠা জমির পানা পুকুরের মধ্যেই মেয়েটির রক্তাক্ত নগ্ন দেহটা পড়েছিল। এরপরে দাহ করার জন্য ওই মেয়েকে যতবার নিয়ে যাওয়া হয়েছে শ্মশানে, ততবারই প্রবল ঝড় বৃষ্টি হয়েছে এবং আমরা সবাই ওই মরা ফেলে চলে এসেছি। প্রায় 3 দিন এমন করার পর পৌঁছে যাওয়া সেই দেহ থেকে যখন পোকা ছড়াতে শুরু করলো, আমরা তখন ঠিক করলাম একে আমরা গ্রামের একেবারে বাইরে কোনো আস্থা করে ফেলে দিয়ে আসি। এছাড়া তো আর কোনো উপায় ছিল না। এর জীবাণু তো সারা গ্রামে ছেয়ে যাবে। আমি যেহেতু এই গ্রামের মাথা, তাই আমার কথা সবাই শোনে। বস্তা পচা সেই দেহটাকে বন্দি করে আমরা ফেলে দিয়ে আসলাম গ্রামের একেবারে পশ্চিম কোণে, যেখানে কোশমিন কালেও কেউ যায় না। কিন্তু তারপর থেকেই বিপত্তিটা শুরু। ঝড় বৃষ্টির রাতে অনেকেই সেই মেয়েকে দেখেছে, সুস্থ সবল অবস্থায় দেখেছে। ওই মেয়ে যাদেরকে পথ দেখিয়ে নিয়ে আসতো, তাদের শরীরের খুবলে খাওয়া অংশটা আমরা পরের দিন পেয়েছি পানা পুকুরের পাশে। তোমাকেও সে ঠিক সেইভাবেই খাচ্ছিল। বারবার বলছিল নিশ্চয়ই তোমাকে পেছন দিকে তাকাতে না। হ্যাঁ, বলছিল। আমার তো শরীরটা ঠান্ডা হাওয়ায় বেশ ভালোই লাগছিল। তোমার কপালটা খারাপ রুনু, তুমি এসেছো এমন সময়, এই ঝড় বৃষ্টি মাথায় করে। আর এই ঝড় বৃষ্টি তেনাদের থাকার উপযুক্ত সময় যে। আমি চুপ হয়ে গেলাম। দুপুরবেলা মামি আমায় নিজের হাতে খাইয়ে দিল। মেয়েটিকে নিয়ে আমি রীতিমতো ফুলশয্যা করে মনে মনে সংসার করার স্বপ্ন অবধি করে ফেলেছিলাম। সেই মেয়েকে যখন আমি জানতে পারলাম সে সাক্ষাৎ প্রেতিনীর রূপ, তখন মনের ভেতরে কতটা ভয় লাগতে পারে। বাবা মা এসেছে, আমাকে বাড়ি নিয়ে যেতে চাইছে, কিন্তু গ্রামের বদ্যি ডাক্তার আমাকে দেখে শুনে বলল, এখনই নিয়ে যাওয়া যাবে না বিভা মা, ছেলে কদিন এখানে থাকুক, একটু উঠে বসার ক্ষমতা হোক। এছাড়া গ্রামের হাসপাতালের চিকিৎসকরা তো খুব একটা ফেলনা নয়। এখানে তো প্রসূতিরা প্রসবও করছে, সিজারও হচ্ছে, সবাই সুস্থ সবল। তাছাড়া তোমার দাদার সাহায্যে প্রতি বছরই একটা মোটা অঙ্কের টাকা এখানে হাসপাতালে ডোনেট হয়। নেতা হাতা মন্ত্রীরাও বিস্তর সাহায্য করে। তাই বলি,
তাহলে তুমি বলছো কাকা এখানেই থাকবে? হ্যাঁ, বা দিন সাতেক থাকুক না, একটু উঠে বসুক, তারপরে রেগুলার চেক আপের জন্য তুমি না নিয়ে যেও। বাবা, ভাগ্যিস উনি বললেন, আমার তো এখান থেকে যেতেই মন চাইছে না। আর একবার হলেও চাপা কলিকে আমি দেখতে চাই। অত সুন্দর রূপের মাধুরী, তার জীবনটা ওইভাবে নষ্ট করলো কিনা শেষ পর্যন্ত ছোট মামা। বৃষ্টির মধ্যে মেয়েটি হয়তো ভিজে ভিজে বাড়ি আসছিল, হয়তো ছোট মামা ওনার মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ওই চাপা ভিজে আমার শরীরটা দেখে ছোট মামার ভেতরে কামের উদ্রেক হয়, আর ছোট মামা অন্ধকারে বাঁশবাগানে গিয়ে মেয়েটিকে খুবলে শেষ করে তারপরও শরীরটাকে ছিন্ন বিচ্ছিন্ন করে পানা পুকুরে। ভাবতে আমার গোটা শরীরটা ভয়ে কাঁটা দিয়ে ওঠে। তাহলে কি গাছে বসে থাকা ওই ব্রাহ্মণটা ওর বাবা হারাধন? এও সম্ভব? মনে মনে অঙ্ক কষছিলাম। 4 দিন পরে আমার শরীরটা একটু চাঙ্গা হয়েছে। আয়নায় দেখেছি নিজের পিঠটা, দেখেই ভয় পেয়ে গিয়েছি। কি করে যে আমাকে ওরা হাসপাতাল থেকে বাড়িতে এনে ট্রিটমেন্ট করাচ্ছে, এটাই আমার কাছে প্রশ্ন। থাই দেখেছি, পিঠ দেখেছি, সেলাইয়ের দাগটাও দেখেছি। শেষ পর্যন্ত চাপা খুলি আমাকেও খেতে। ভূতেদের আবার মানুষের প্রতি কোনো ভালোবাসা জন্মায় নাকি? পানাপুকুরের ধারটা আমাকে অমোঘভাবে আকর্ষণ করছিল। সন্ধে হতেই মা যখন চলে গেল মামিদের ঘরে গল্প করতে, আর বাবাও ব্যবসার কাজে 2 দিন থেকেই চলে গিয়েছে শহরে, তখন ঠিক করলাম একবার হলেও ঢু মেরে আসি পানাপুকুরের কাছে, দেখে আসি যদি একবারের জন্য চাপা কলির দেখা মেলে। আসলে ওর এই খুবলে খাওয়া মাংসের দাঁতগুলোকে আমি একটু দেখতে চাই। অত সুন্দর মুখমণ্ডলের ভেতরে ওরও মারাত্মক দাঁতের শাড়ি থাকতে পারে, যা কিনা বুভুক্ষ কুকুরের মতো মাংস ছিবড়ে করে খাবে। ভাবতেই গোটা শরীরটা একটা অজানা কারণে শিহরিত হয়ে উঠল। গেলাম পানাপুকুরের কাছে। ঠান্ডা বাতাস বইছে। এই যে দক্ষিণের দিকে এই জানালা দিয়ে আমার ছোট মামার ঘর দেখা যায়। আসা পর্যন্ত মামাকে দেখিনি। গত 1 বছর ধরেই মামা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে, অথচ আমাকে মাঝে মধ্যে ফোন করতো। পানাপুকুরের পাশে নাকি দোকান দেবেও বলতো, অথচ দেখো কিচ্ছু দেয়ও নি, করেও নি। একা একাই হাসলাম নিজে মনে মনে। পানাপুকুরের জলে পা চুবিয়ে বসে রয়েছি। এখানকার অবস্থাটা এখন বেশ পরিষ্কার, গাছগাছালিতে ভরা। নোংরা আষ্টে গন্ধটা খুব একটা লাগছে না, বুনো ফুলের একটা গন্ধ আসছে। বুক ভরে নিঃশ্বাস নেব এমন সময় নাকে পচা দুর্গন্ধটা এসে ঝাঁপটা মারল। আমার 6 সেন্সার আমাকে জানান দিল সে এসেছে আমার বিদগ্ধ শরীরটাকে আবার ঝাড়াফাড়া করে দিতে। কেন জানি না চাপা কোলের দাঁতের দংশনটা আমার যেন আবার পেতে ইচ্ছে করছে। মনে হচ্ছে পিঠে কেন ওই দংশনটা আমার ঠোঁটে কেন হলো না, আমার বক্ষ পাঞ্চরে কেন হলো না। নারীদের দাঁতের কামড়ও পুরুষের শরীরে কামনা জাগায় যে। হঠাৎ পিঠের ঠিক যেইখানে আমার দগদগে ঘা, একটা হালকা সাদা রঙের শার্ট পরেছিলাম, তার ওপরেই ওই মেয়েদের নরম আঙুলের স্পর্শ আর ভূতের ঠান্ডা ছোঁয়া, সব মিলিয়ে একটা কামাতুর পরিবেশের সৃষ্টি করলো। ঝাড়ি মেরে পেছন দিকে ঘুরে বেশ সচকিত হয়েই বললাম, কে? আমাকে দেখে তোমার ভয় লাগছে? হ্যাঁ, সে এসেছে। মনে মনে ভাবলাম চাঁপাকলি হয়তো জানে না তার জীবনের বাস্তব সত্যটা যে আমি জানি। থাক, মেয়েরা ধর্ষণ হয়েছে এটা ওদের কাছে চরম লজ্জার বিষয়। ধর্ষণ হওয়ার পরেও যে ওদের শান্তি হয় না, ওদেরকে সব জায়গায় নিজেদের শরীরের কৈফিয়তটা দিয়েই যেতে হয়। তাই আমি আর জিজ্ঞেস করলাম না। মনে মনে ভাবলাম ভূতের সাথে বন্ধুত্ব করলে কেমন হয়, অন্তত আমাকে চিবিয়ে চিবিয়ে তো খাবে না। বলল, তোমার এরম পিঠের অবস্থা কে করেছে? মনে মনে ভাবলাম জানে না যেন, দাঁত দিয়ে খুবলে মাংস খেয়ে নিল, অথচ বলছে কে করেছে। ভূতে করেছে। ভূতে? এখানে আমার ভূত আছে নাকি? সেটাই তো আমারও কথা, এখানে ভূত আছে নাকি বলো? অথচ দেখো ভূতে আমার পিঠের মাংস খুবলে খেয়ে নিয়েছে। অপারেশন করতে হয়েছে, হাঁটুর মাংস লাগাতে হয়েছে এখানে। বাবা, সে তো বিভৎস ব্যাপার। দেখি। হ্যাঁ, তুমি দেখবে? দেখি। জামাটা সরিয়ে যখনই সেই দগদগে ঘাটাকে দেখালাম,
তখনই আমি দেখতে পেলাম চাঁপাকলির ঠোঁটে ফুটে উঠেছে আবার আমাকে কামড়ানোর জন্যে একটা উদ্যম আকাঙ্ক্ষা। তার দাঁতগুলোকে দেখতে পেলাম, তার সুন্দর কালো মুখশ্রীর পেছনে লুকিয়ে থাকা সেই পচে গলে পোকা বেরোনো মুখশ্রী ভয়ঙ্কর এবং বীভৎস। শরীরে একখণ্ড বস্ত্রের লেশমাত্র নেই, অথচ কিছুক্ষণ আগেও সেই লাল রঙের ছাপা শাড়িটা তার পরনে ছিল। দগদগে ঘায়ের ওপরে হাত বোলাতে বোলাতে চাঁপাকলি নিজের অজান্তেই যেন বলছে, আর একটু খেলিয়ে আমার পেটটা ভরে যেত। কিছু বললে? না, কিছু না। রনু, আয় রনু। হঠাৎ করে মামার ডাকে সম্বিত ফেরে। দক্ষিণ দিকে জানালায় বড় মামা এসে হাজির। ওখানে কি করছিস? ঘরে আয়, তোর সাহস তো কম না। তুই সন্ধেবেলা ওখানে গেছিস? এই তো মামা, যাই। পেছন ঘুরে তাকিয়ে দেখলাম নেই, কেউ নেই, চাঁপাকলিও নেই, সে পালিয়ে গিয়েছে। যাক, আমার ইচ্ছেটা তো পূরণ হয়েছে। শেষ একবারের জন্য হলেও চাঁপাকলিকে তো আমি দেখতে পেলাম। ছেলেকে আমাদের বড্ড পছন্দ। তা পাকা ব্যবস্থাটা কবে হবে দিদি? আপনারাই ঠিক করুন। ছেলের বয়স তো এখন 34 পার হতে চলল। এবার আমি ছেলেকে সংসারী করতে চাই, বললেন আমার মা। আমার জন্য পাত্রী দেখা হচ্ছে, গ্রামের পাত্রী নয়, শহরেরই মেয়ে। যদিও মেয়েটিকে আমি এখনো অবধি দেখিনি, তবে মা বলেছে এক দেখাতেই নাকি আমার পছন্দ হবে। আর মেয়েটি নাকি আমাকে চেনে, আমার অফিসের কাছেই কোথায় যেন সে চাকরি করে। আমাকে নিত্য সে দেখে যাতায়াত করতে, তাই আমার চরিত্র সম্পর্কেও সে বেশ ওয়াকিবহাল। ভাবলাম থাক না, আগেকার দিনে মেয়েরা তাদের বরকে ছাদনাতলায় দেখতো একবারে, অথবা দেখতো ফুলসজ্জার ঘরে। আমার ক্ষেত্রে না হয় বিষয়টা একটু উল্টো হলো। আমি না হয় আমার স্ত্রীকে একবারে ছাদনাতলায় সরাসরি দেখব, অথবা দেখব বাসর ঘরে। যেমন ভাবনা তেমন কাজ। মামার বাড়ির প্রত্যেকটা মানুষকে নিমন্ত্রণ পত্র পাঠানো হয়েছে। ছোট মামার কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। পুলিশ কেসের ভয়ে সে আজও ফেরারি হয়ে ঘুরে বেড়াচ্ছে। মামা মামি সবাই এসেছে। আমার স্ত্রীকে বড় মামি গয়না দিয়েছে। প্রত্যেক মামি কিছু না কিছু বেশ মূল্যবান উপহার দিয়েছে। যদিও মূল্যে আমার কিছু যায় আসে না, কারণ ঈশ্বরের কৃপায় আমার যতটুকু আছে তাতে আমার স্ত্রীকে আমি সুন্দর করে সাজাতে পারবো। এই কারণেই তো ফুলসজ্জায় রীতিমতো একটা গয়নার সেট দেব বলে ঠিক করেছি। তাতে সোনার হার আছে, কানের আছে, আছে রতন চূড়, আর আছে একটা সুন্দর বহুমূল্যবান আংটি, যেটায় রয়েছে সব রকম মূল্যবান ধাতু। খিরে রনু, শেষ অবধি ছাদনাতলায় গেলি, বললেন আমার সেজো মামি। ইনি আমার থেকে বয়সে খুব একটা এদিক ওদিক নন, বলতে গেলাম একটা কাছাকাছি। হেসে বললাম, হ্যাঁ, দিল্লির লাড্ডু খাওয়ার সময় হয়ে গিয়েছে। আমার সাথে বন্ধুর মতো মেশে, তাই আমার বুকের ওপরে চাপড় মেরে বেশ হাত রেখেই বললেন, হ্যাঁ ঠিক। হে কি রে, তোর বুকটা এরকম খালি খালি লাগছে কেন রে বাবা? বললেন তিনি। খালি কোথায়? স্যান্ডো গেঞ্জি পরিনি তো তাই। হো, কেমন যেন রোগা রোগা লাগছে তোকে। ওদি বর্দি, কেমন রোগা লাগছে না? হ্যাঁ, আমিও আসার পর থেকে তাই দেখছি। হ্যাঁ রে রুনু, তুই তো বেশ রোগা হয়ে গিয়েছিস। শেষবার গ্রামে গিয়ে যে অ্যাক্সিডেন্টটা করলি, তারপর থেকে কি ঠিকঠাক খাওয়া দাওয়া করিস না বাবা? বিভা, ছেলেটাকে ঠিক করে খাওয়াও না নাকি? আমার মাকে উদ্দেশ্য করে বললেন বড় মামি। মা বললেন, না গো, এই দিনে রক্ত পরীক্ষা করিয়েছি, ডাক্তার বলল সব দিক থেকেই সুস্থ, শুধু নাকি একটু কাজের প্রেশার বলে ওর অসুবিধে হচ্ছে। ও, তাহলে রুনু এবার সুস্থ হয়ে যাবে। বিয়ে থা করলে একেই শরীরের জৌলুস ফেরে। কিরে বাবা, সামনের বছরই কিন্তু অন্নপ্রাশন খেতে চাই, বলে দিলাম। তা কি করে হয়? 10টা মাস টাইম দাও, বলে ফেললাম আমি। আর সঙ্গে সঙ্গে হো হো করে হেসে উঠল সবাই। আমার স্ত্রী আমার পাশেই বসে সোফাতে। আজকে আমার বৌভাতের অনুষ্ঠান হচ্ছে যে। এই মুহূর্তে অনেকটাই রাত, তাই জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন ছাড়া আর কেউই উপস্থিত নেই। কে কোথায় ঘুমোবে ঠিকঠাক করে নেওয়ার পরে আমাদেরকে নির্দিষ্ট ঘরে পাঠানো হলো। আর ঘরে আসার সঙ্গে সঙ্গেই মনটা উতলা হয়ে গেল আমার। তার উপরে কতগুলো স্ত্রী রিচুয়াল, সব করতে করতে রাত আরও বেশি গাঢ়। মনটা বারবার উতলা হয়ে উঠছে। কখন আমার নববিবাহিতা স্ত্রীকে দেখব, তার সুন্দর মুখশ্রীটা আমি দর্শন করব,
আমার যে মনটা ভীষণ আকুপাকু করছে আমার বউটাকে দেখার জন্যে। বলতে বলতে এসে গেল সেই মাহেন্দ্রক্ষণ। আমার মামিরা ঘর থেকে বেরিয়ে গেল। আমার কানে কানে সোজা মামি বলল, ছিটকানিটা ভেতর দিয়ে আটকে নে, নাহলে কিন্তু আড়ি পাতার লোকের অভাব নেই। বুঝতে পারলাম এইবার দরজাটা বন্ধ করতে হবে। দরজা বন্ধ করার সঙ্গে সঙ্গেই পেছন ঘুরে তাকাতেই দেখলাম আমার স্ত্রী বিছানা ছেড়ে উঠে দাঁড়িয়েছে। আমি তার কাছে যেতেই সে আমার পা ধরে প্রণাম করলো। আমি তার বাহু দুটো ধরে বললাম, থাক থাক, এইসব আবার কেন, আমিও তোমায় প্রণাম করি। তার পায়ের কাছে হাত দিতেই আমার শরীরটা শীতল হয়ে গেল। বাবা, কি অসম্ভব রকম ফর্সা পা দুটো। এটা ফর্সা বলে নাকি ফ্যাকাশে গরম বলে? তার মুখটা দেখতে যাব বলে মুখের সামনে থেকে ঘোমটাটা সরাতেই আমার বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। এ তো একেবারে আমার দেখা সেই চাঁপাকলির মতো মুখশ্রী, শুধু গায়ের রংটা একটু যা ফ্যাকাশে আর চেহারাটাও একটু স্ফীতর দিকে, মানে মোটা। চোখ বুজেছিল সে। আমি বললাম, আমায় দেখতে লজ্জা করছে? সে ঘাড় নেড়ে হুঁ করলো। আমি তাকে ধরে বিছানায় বসিয়ে দিলাম। আলমারি খুলে গয়নাগুলো তার হাতে দিতে যাব, এমন সময় রিয়ালাইজ করলাম আমার পেছন দিকেই দাঁড়িয়ে রয়েছে আমার স্ত্রী। আমার পরনের পাঞ্জাবিটা সে খোলার চেষ্টা করছে। আমার দুষ্টু মনে হাসি জেগে উঠল। আমি তার দিকে ফিরে বলতে যাব, আরে এগুলো দেখো, তারপর না হয়। কিন্তু কে শোনে কার কথা? আচমকা আমাকে সামনের দিকে ঘুরিয়ে তার ধারালো দাঁতের স্পর্শ আমার ঠোঁটের মধ্যে পড়তেই আমি যন্ত্রণায় গঙিয়ে উঠলাম। তাকে ছাড়াতেই আমার মুখটা যখনই আমার বিছানার সামনে রাখা আয়নায় গিয়ে প্রতিফলিত হলো আমার প্রতিচ্ছবি, দেখলাম আমার ঠোঁট দুটো খুবলে খাচ্ছে আমার স্ত্রী। তার ঠোঁটের কষ বেয়ে রক্ত পড়ছে, আর আমার ঠোঁটের ফাঁকা জায়গা থেকে ভেতরে দাঁতের পাঁটি দেখা যাচ্ছে। হেসে হেসে সে বলছে, তোমার শখ ছিল না আমি তোমার ঠোঁট দুটোকে খাবো, বুকের পাঁজরগুলোকে খাবো? খেয়েছি তো এতদিন ধরে, তুমি বোঝনি? হ্যাঁ, বোঝনি? আমার ভালো লাগলো কেন কি জানি, ওই দাঁতের কামড়টাই আমার ভালো লাগলো। অজান্তেই আমার শরীরটার কামনার বশীভূত হয়ে পড়ল, আর আমিও হারিয়ে গেলাম। তারপর যখন জ্ঞান ফিরল, দেখলাম আমার শরীরটাকে ঘিরে আমার জ্ঞাতি গোষ্ঠী সবাই মরা কান্না করছে। আমার স্ত্রী নাকি পালিয়েছে। আমার দেওয়া গয়নাগাটি, আমার আলমারিতে রাখা টাকা পয়সা সব কিছু নিয়ে নাকি সে পালিয়েছে। হাসলাম, খুব হাসলাম। পেছন থেকে চাঁপাকলি বলল, এসো, এই তো নারকেল গাছে, এসো, ডাব খাবে? আমার জামাই, প্রথম দিনে চিনেছি ব্রাহ্মণের ছেলে আমার জামাই হবে। কি রে মা, ভালো বিয়ে দিচ্ছি তো। কেমন লেগেছে আজকের নিবেদন? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং শিল্প সাহিত্য বাই বৈশাখী চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করতে একদম ভুলবেন না। বন্ধুরা, আপনাদের সাহায্য এবং সহযোগিতা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি। দেখা হবে খুব শিগগিরই আরও একটি নতুন স্বাদের ভিন্ন আঙ্গিকের গল্পের সঙ্গে। অবশ্যই গল্প পাঠ এবং লেখনীতে আমি বৈশাখী বিশ্বাস দেবনাথ। দেখা হচ্ছে খুব শিগগিরই। ভালো থাকবেন সবাই। নমস্কার।